সুপ্রভাত। আজ শনিবার 25শে মে, সময় হচ্ছে 7:30। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার বেরিয়ে পড়েছি আপনাদের একটা সুন্দর ভিডিও উপহার দেব বলে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে গোবরডাঙ্গা। শিয়ালদা থেকে বনগাঁ লোকাল আমি ধরবো। বিধাননগর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমি এসে গেছি। এইমাত্র 7:12 লোকালটা মিস করলাম। তো নেক্সট লোকাল হচ্ছে 8:10। তো এই 8:10-এর লোকালে আমি গোবরডাঙ্গা স্টেশনে যাব। শিয়ালদা থেকে গোবরডাঙ্গার ট্রেন 8:10-এর ট্রেনটা আমি ধরবো। এই গোবরডাঙ্গা যেতে গেলে আমার সময় পড়বে 1 ঘন্টা 26 মিনিট। আর গোবরডাঙ্গার ডিস্টেন্স হচ্ছে শিয়ালদা থেকে 57 কিলোমিটার। মাঝখানে 18টা স্টেশনে গাড়ি থামবে। চলুন তাহলে আজকে আমি আপনাদের 200 বছরেরও বেশি প্রাচীন এক মন্দির দর্শন করাবো, যে মন্দিরের নাম হচ্ছে প্রসন্নময়ী কালী মন্দির। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে গোবরডাঙ্গা স্টেশনে। ওখানে গিয়ে আমি আপনাদের পুরো ডিটেলস পথ নির্দেশনাটা দেখাবো। এই শিয়ালদা থেকে গোবরডাঙ্গা প্রসন্নময়ী কালী মন্দির কীভাবে আপনারা যাবেন তার ডিটেলস আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, যাতে আপনারা যদি এই মন্দির দর্শন করতে যান তাহলে কোনো অসুবিধা যাতে আপনাদের না হয়। চলুন তাহলে আমার জার্নি শুরু হচ্ছে বিধাননগর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা বনগাঁ লোকালে। আটটা 10-এ শিয়ালদা লোকাল, 8:16-তে বিধাননগর স্টেশনে ঢুকছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখুন প্রচণ্ড ভিড় আজকে প্ল্যাটফর্মে। মোটামুটি বসার জায়গা পেয়ে গেছি একটা। বিধাননগর স্টেশন থেকে উঠলে যে কোনো ট্রেনেই এই লাইনে জায়গা পাওয়া যায়। দমদমের পর থেকে কিন্তু আর জায়গা পাওয়া যাবে না। ট্রেন ছেড়ে দিল। এখন সময় হচ্ছে 8:25। ঠিক 8:25-এ বিধাননগর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। গোবরডাঙ্গা স্টেশনের আগের স্টেশন হচ্ছে মচলেন্দ্রপুর। তো যখন মচলেন্দ্রপুর চলে আসবে তখনই আপনারা রেডি হয়ে যাবেন। গোবরডাঙ্গা নামার নেক্সট স্টেশন হচ্ছে গোবরডাঙ্গা। এক ঘন্টা 30 মিনিট নিল মোটামুটি বিধাননগর থেকে। এখন আমি এখান থেকে বেরোবো। বেরিয়ে কিভাবে ওই মন্দিরে যেতে হবে সেটা আমি আগে জিজ্ঞেস করে নিই। দাদা, প্রসন্নময়ী কালী মন্দির যাবো, কোন প্ল্যাটফর্ম দিয়ে মানে কোন প্ল্যাটফর্ম দিয়ে? এই পাশে আমাদের গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিল। 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তারপর আমাদের ওই সাইডে বেরোতে হবে। তার মানে 1 নম্বর প্ল্যাটফর্ম নয়, আমাদের 3 নম্বর সাইডের পাশ দিয়ে যে 4 নম্বর প্ল্যাটফর্ম নেই, ওই 4 নম্বর দিক দিয়ে বেরিয়ে তারপর আমাকে টোটো বা অটো ধরতে হবে। চলুন আমি দেখাচ্ছি। ফুটব্রিজ দিয়ে উঠছি। দেখুন এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মের এই দিকটায় হচ্ছে আমাদের অটো বা টোটো ধরে যেতে হবে। আর নয়তো ওই দিকে দেখুন লাইন ক্রস করছে। তো আমি যেহেতু লাইন ক্রস করবো না বলে এই দিক দিয়ে নামছি। এই ফুটওভার ব্রিজ দিয়ে আমি নামলাম। নেবে সোজা আমাকে যেতে হবে। গেলে আমি ওখানে টোটো বা অটো পাবো। দাদা, প্রসন্নময়ী কালী মন্দির যেতে গেলে এই দিক দিয়ে যেতে হবে তো? ঠিক আছে। আজকে প্রচন্ড রোদ, কিন্তু প্রচন্ড গরম। তো চলুন, আমি জলের বোতলের সঙ্গে ওআরএস মিক্স করে নিয়েছি। ওই খেতে খেতে ট্রেনে এলাম। মন্দির দর্শন করব, যেহেতু আজকে শনিবার, মায়ের বার। তো মন্দির দর্শন করে তারপর আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এখানে কোনো ভোগ প্রসাদের ব্যাপার নেই, তাই জন্য অতটা দেরি আমার হবে না। আমি খালি আপনাদের
মন্দিরটা দর্শন করানোর জন্যই এখানে এসেছি। কিভাবে শিয়ালদা থেকে এই মন্দিরে আসবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি এই ব্লগের মাধ্যমে। দাদা, প্রসন্নময়ী কালী মন্দির কোন টোটোটা যাবে? হ্যাঁ, কতজন লোক হলে যাবে? দুইজন, আমি একজন। আপনি একা 20 টাকা দিলে চলে যাবে। হ্যাঁ, একা 20 টাকা দিলে চলে যাবে। এখানে কতটা পথ? 5 মিনিট? টোটোতে 5 মিনিট। আমি স্টেশন থেকে টোটো ধরলাম, এখান থেকে 5 মিনিট মতো লাগবে, আর 10 টাকা ভাড়া। 5 মিনিট তো? তা আমাদের জার্নি শুরু হলো গোবরডাঙ্গা স্টেশনের থেকে টোটো ধরে। এখন টোটো গাড়ি হয়ে কিন্তু খুব সুবিধা হয়ে গেছে, যেখানেই আপনি যান না কেন টোটো পেয়ে যাবেন। যত গ্রামে গঞ্জে, গতকাল যেমনি আমি গত পরশুদিন আমি যেমনি রাখাল রাজা মন্দির গিয়েছিলাম, ওখানেও এই টোটো পেয়ে গেছিলাম। অত বৃষ্টির ভেতরে কিন্তু টোটো পেয়েছিলাম বলেই বেঁচে গেছিলাম ওই দিন। তো যেখানেই যাচ্ছি আমরা টোটোটা কিন্তু পেয়ে যাচ্ছি, তাই জন্য আমাদের এই যাতায়াতের খুব সুবিধা হয়ে গেছে। আমি প্রসন্নময়ী কালীমাতা মন্দিরের একদম প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। এবার আপনাদের আমি মন্দিরে প্রবেশ করে দেখাবো। 200 বছরেরও বেশি প্রাচীন এই মন্দির। আমি এই মন্দিরে প্রবেশ করে আপনাদের মন্দির বিস্তারিতভাবে দেখাবো এবং তার ইতিহাস, সুন্দর ইতিহাস আছে, সেই ইতিহাস আমি আপনাদের সংক্ষেপে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে এবার মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরের বাইরের দৃশ্যটা আমি আপনাদের একবার ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। প্রবেশদ্বারের বাম দিকে একটি বিশাল নহবতখানা, যা প্রাচীনকালের কথা মনে করিয়ে দিচ্ছে। এই মন্দিরের প্রবেশের মুখে কোনো তোরণ নেই। মন্দিরের প্রবেশদ্বারের বাম পাশে পুজোর সামগ্রীর দোকান, আর মন্দিরের ঠিক উল্টো দিকে মিষ্টির দোকান আছে। প্রবেশ করেই ডান দিকে একটি টিউবকল, হাত পা ধোয়ার জন্য। প্রবেশ করে আমি অবাক হয়ে গেলাম এত সুন্দর বিশাল মন্দির চত্বর দেখে। প্রবেশ করেই সামনে মায়ের মূল গর্ভগৃহ, আর তার দুপাশে ছটা ছটা করে শিব মন্দির আছে, মহাদেবের মন্দির। চলুন আমি এক এক করে আপনাদের সব কিছু দেখাচ্ছি। মন্দিরের মূল প্রবেশদ্বার ও গর্ভগৃহের ঠিক মাঝখানে সেই 200 বছরের প্রাচীন হাঁড়িকাঠ, যা লোহার বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখানে বলি প্রথা অভিনবভাবে পালিত হয়। পশু বলির বদলে 5 পোয়া চিনি ও 1 পোয়া মধু দিয়ে বলি প্রথা পালিত হয় এখানে। হাঁড়িকাঠের দুই পাশে ধূপ ও মোমবাতি জ্বালানোর নির্দিষ্ট দুটো বালি দেওয়া স্ট্যান্ড আছে। সব দর্শনার্থীরা ধূপ ও মোমবাতি জ্বেলে তাদের মায়ের প্রতি ভক্তি নিবেদন করছেন। চলুন প্রথমে আমরা দক্ষিণেশ্বরের আদলে মায়ের গর্ভগৃহের ডান পাশে ও বাম পাশে 6-6টা 12টা শিব মন্দির এক ঝলক দর্শন করে নিই। বারোটি শিব মন্দির নিয়ে গড়ে উঠেছে এই কালী মন্দির। মন্দিরের মধ্যে উত্তর দক্ষিণে 2টি সারিতে পূর্বমুখী 6টি ও পশ্চিমমুখী 6টি, মোট 12টি 8চালা শিব মন্দির। প্রতি মন্দিরে কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত এবং প্রত্যেকটি মন্দিরেই নিত্য পুজো চলে। ফাল্গুন মাসে শিবরাত্রি ও চৈত্র মাসে শিবের গাজন উৎসব পালিত হয় এই মন্দিরে।
5 ধাপ সিঁড়ি দিয়ে উঠে মায়ের 3 খিলান বিশিষ্ট মন্দিরের গর্ভগৃহ। মন্দিরের গর্ভগৃহের সিঁড়ির 2 পাশে 2টি গাছ লাগানো আছে বেদি করে। সব দর্শনার্থীরা তাদের মনস্কামনা জানিয়ে লাল সুতো দিয়ে পাথরের টুকরো বেঁধে রেখেছে, এই আশায় যে মা তাদের মনস্কামনা পূরণ করবে। শনিবার মায়ের বার, তাই অনেক দর্শনার্থীরা এই জাগ্রত মন্দিরে পুজো দিতে এসেছেন। উঁচু ভিত্তি বেদির উপর প্রতিষ্ঠিত দক্ষিণমুখী মন্দিরটি একটি শ্বেতপাথরের দালান নিয়ে গড়ে উঠেছে। গর্ভমন্দিরের বেদি শ্বেতপাথরের, প্রায় 2.5 ফুট উচ্চতা বিশিষ্ট কোষ্ঠী পাথরের মা প্রসন্নময়ী দেবী মন্দিরে বিরাজমান। দেবী নানান অলঙ্কারে ভূষিতা। এখানে সবরূপী মহাদেব বিরাজমান। শায়িত শিব শ্বেতপাথরের নির্মিত। শিব এখানে দিগম্বর। শায়িত শিবের বুকের ওপর দণ্ডায়মানা সুদর্শনা দেবী দক্ষিণাকালী মা প্রসন্নময়ী। এই প্রসন্নময়ী কালীমূর্তি ও মন্দির প্রতিষ্ঠার একটি কাহিনী আছে। পূর্বে নদিয়া জেলা, পরবর্তীকালে যশোর জেলা ও বর্তমানে উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা গ্রামের জমিদার বংশের প্রতিষ্ঠা করেন খেলারাম মুখোপাধ্যায়। তার 2 বিবাহ। তার প্রথমা স্ত্রী ছিলেন যশোর জেলার ক্ষেত্রপাড়া গ্রামের আনন্দময়ী দেবী। এই আনন্দময়ী দেবীর গর্ভেই জন্মলাভ করেন বৈদ্যনাথ মুখোপাধ্যায়। বৈদ্যনাথ নিজে নিঃসন্তান ছিলেন। 1822 সালে অপুত্রক অবস্থায় বৈদ্যনাথ মুখোপাধ্যায় মৃত্যু হয়েছিল। আনন্দময়ী দেবীর পরে নদিয়া জেলার ধর্মদহ গ্রামের কন্যা দ্রৌপদী দেবীকে বিয়ে করেছিলেন খেলারাম মুখোপাধ্যায়। খেলারাম মুখোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রীর গর্ভে কোনো পুত্র সন্তানের আর জন্ম হচ্ছিল না। পুত্র সন্তানের জন্ম না হলে মুখোপাধ্যায় বংশ এগোবে কী করে, এই চিন্তায় কষ্ট পাচ্ছিলেন খেলারাম। ঠিক সেই সময় এক সন্ন্যাসীর সঙ্গে খেলারামের দেখা হয়। সন্তান লাভের জন্য ওই সন্ন্যাসী খেলারামকে কালীমায়ের আশীর্বাদ স্বরূপ একটি ফল দেন। ফলটি ছিল কালীমায়ের পুজোর প্রসাদ। ফল সেবন করেই সুফল পান খেলারামের দ্বিতীয় স্ত্রী। সন্তান সম্ভবা হন। দ্রৌপদী দেবীর কোল আলো করে 1794 সালে খেলারাম মুখোপাধ্যায়ের একটি পুত্র সন্তান হয়। কালীমা প্রসন্ন হয়ে এই পুত্র সন্তান জন্ম হয়। সেই পুত্রের নাম হয় কালী প্রসন্ন। মা কালী প্রসন্নময়ের আশীর্বাদে জমিদারের ছেলে হলে তার নাম রাখা হয় কালী প্রসন্ন। কালী মায়ের কৃপায় পুত্র সন্তান লাভ করার পর খেলারাম মায়ের স্বপ্নাদেশ পান। মা স্বপ্নে এসে ইঙ্গিত দিলেন তিনি যমুনা নদীতেই আছেন। সেই স্বপ্নাদেশ মেনে পরদিন ভোরেই যমুনা নদীতে ডুব দিয়ে মিলল বড় সড়ো কোষ্ঠী পাথর। সেই পাথর থেকে মূর্তি গড়ার কাজ শুরু হলো। খেলারাম মুখোপাধ্যায় এই কালী মূর্তি এবং কালী মন্দির স্থাপনে উদ্যোগী হন। মন্দিরের কাজ খেলারাম শুরু করলেও শেষ করে যেতে পারেননি। মন্দিরের নির্মাণ কার্য শেষ হওয়ার অনেক আগেই খেলারামের মৃত্যু হলে তার ছেলে কালীপ্রসন্ন মুখোপাধ্যায় মন্দির নির্মাণ সম্পূর্ণ করেন। সেই থেকে মুখোপাধ্যায় বংশের প্রত্যেক পুরুষের নামের সঙ্গে প্রসন্ন শব্দ যুক্ত করা হয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা আমি জানিয়ে দিই। আমার নাম অলোক। আপনারা দেখছেন আমার চ্যানেল জাহ্নবীর ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আর যদি ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিন আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও যেন ভালো থাকি। আমি ভালো থাকলে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির করতে পারবো এবং তার ভিডিও তুলে আমি আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে দেখাতে পারবো। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে।